Hello everybody, welcome to the Way of Solution. Students, 4th February 2026 আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে চলো দেখে নেওয়া যাক। এবং যারা চ্যানেলে আজ প্রথম এসেছো, প্রথমবার ক্লাস দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে জিকে প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করি। ক্লাসের শেষের দিকে 20টি করে জিকে প্রশ্ন উত্তর থাকছে প্রতিদিনে। অবশ্যই সেই জিকে প্রশ্ন উত্তরগুলো দেখতে হলে সকলে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। নেক্সট আমরা প্রথম আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে আসবো। সম্প্রতি কোথায় রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল শুরু হয়েছে? এটা প্রতি বছরে পালিত হয়ে থাকে রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল। এটা এই বছরের সম্প্রতি 2026-এ কোথায় অনুষ্ঠিত হয়েছে? রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে নাগাল্যান্ডে। 5th এডিশন অফ রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যালস বিগিনস ইন নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডের কোহিমা, রাজধানী কোহিমাতে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম সংস্করণ রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যালের। 2026-27 2026-27 বাজেটে ঘোষিত এসএমই গ্রোথ ফান্ডের মোট মূলধন কত রাখা হয়েছে? এসএমই গতদিন আমি বলে দিয়েছিলাম এসএমই মানে কি, স্মল অ্যান্ড তোমার হচ্ছে মিডিয়াম এন্টারপ্রাইজেস, এটাকে বলা হচ্ছে। তো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের গ্রোথ ফান্ড কত রাখা হয়েছে, তার মূলধন কত রাখা হয়েছে? 10,000 কোটি টাকা। বাজেট 2026-2027 অ্যানাউন্সেস rupees 10,000 crores SME growth fund push to boost এমএসএমই, যে আমাদের মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আছে, মানে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মিডিয়াম এন্টারপ্রাইজ বা মাঝারি এন্টারপ্রাইজ, সেটা লিকুইডিটি অ্যান্ড প্রফেশনাল সাপোর্টের জন্য, অর্থাৎ তার তারল্য এবং পেশাদারিত্ব যে সহযোগিতা সেটা বৃদ্ধির জন্য এই ফান্ডের উপরে জোর দেওয়া হয়েছে, বা এই ফান্ডটা কিন্তু আমরা দেখব ঘোষণা করা হয়েছে রিসেন্টলি। কত টাকা? 10,000 কোটি টাকার ফান্ড ঘোষণা করা হয়েছে। 2026 সালে কোন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার তার প্রথম বিডব্লিউএফ সুপার 300 শিরোপা জিতেছেন? বিডব্লিউএফ মানে বুঝতে পারছো ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত একটা টার্ম বিডব্লিউএফ মানে হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। তো এই যে বিডব্লিউএফ এর সুপার 300 শিরোপা জিতেছেন যে ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার, তার নাম হচ্ছে দেবিকা সিহাগ। দেবিকা সিহাগ উইন্স মেইডেন বিডব্লিউএফ সুপার 300 টাইটেল অ্যাট থাইল্যান্ড মাস্টার্স। তো থাইল্যান্ড মাস্টার্স, সেখানে থাইল্যান্ড মাস্টার্স টুর্নামেন্টে তিনি 300 সুপার 300 বিডব্লিউএফ সুপার 300 টাইটেল জিতেছেন দেবিকা সিহাগ। আরও একবার জেনে রাখো, আপকামিং পরীক্ষাতে এনার নাম আসতে পারে। সম্প্রতি খবরের শিরোনামে থাকা বীর ছোটরানি কোন খেলার সাথে যুক্ত? বীর ছোটরানি একজন প্লেয়ার, একজন খেলোয়াড়। রিসেন্টলি খেলাধুলোর জগতে তিনি একটা কৃতিত্ব গড়েছেন, যার জন্য তার নামটা আমরা খবরের শিরোনামে পেয়েছি। তো তিনি কোন খেলার সাথে যুক্ত? বীর ছোটরানি তিনি যুক্ত স্কোয়াশ খেলার সাথে। বীর ছোটরানি ইস্টার্ন ওয়ার্ল্ড নাম্বার 19 ব্যাপটিস্ট মাসোতি টু রিচ স্কোয়াশ অন ফায়ার ওপেন কোয়ার্টার ফাইনালস। তো রিসেন্টলি তিনি স্কোয়াশ অন ফায়ার বলে একটা টুর্নামেন্ট যেটা অনুষ্ঠিত হচ্ছে, সেটার কোয়ার্টার ফাইনালে তিনি পৌঁছেছেন, এবং যাকে তিনি হারিয়েছেন কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর আগে, তার নাম হচ্ছে ব্যাপটিস্ট মাসোতি। তিনি 19 নম্বর র্যাঙ্কধারী বা ওয়ার্ল্ডের 19 নম্বর র্যাঙ্কিংয়ে আছেন এই ব্যাপটিস্ট মাসোতি, মানে তাকে রিসেন্টলি বীর ছোটরানি হারিয়েছেন এবং এই কৃতিত্বটা গড়েছেন, কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন স্কোয়াশ অন ফায়ার ওপেনের। কে 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন? অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলস বিভাগ। অস্ট্রেলিয়া ওপেন সেই সমস্ত গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মধ্যে একটি। 4টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আমরা একদিনে আলোচনা করেছি। সেই 4টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মধ্যে এই বছরে অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গেলস পুরুষদের সিঙ্গেলস বিভাগে জিতেছেন কার্লোস আলকারাজ। তিনি স্পেন দেশের একজন টেনিস খেলোয়াড়। গত বছরে তিনি ডিয়ার স্টুডেন্টস ফরাসি ওপেন জিতেছিলেন, তাই না? সো সেই কার্লোস আলকারাজ এই বছরে অস্ট্রেলিয়া ওপেন জিতেছেন। In men's tennis, Carlos Alcaraz has won the Australian Open, completing the career Grand Slam. তো রিসেন্টলি অস্ট্রেলিয়া ওপেন তিনি জিতেছেন এবং তার ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম তিনি সম্পূর্ণ করেছেন। অ্যান্ড থোয়ার্টিং নোভাক জোকোভিচ বিড
ফর এ রেকর্ড 25 মেজর টাইটেল। তো নোভাক জোকোভিচের যে 25টা টাইটেল জয়ের লক্ষ্য সেটাকে তিনি ব্যর্থ করেছেন। তো নোভাক জোকোভিচ যদি তার যে একটা লক্ষ্য আছে, নোভাক জোকোভিচের একটা শিরোপা জয়ের লক্ষ্য আছে, 25টি মেজর টাইটেল যেটা শিরোপা, সেটাকে তিনি কিন্তু বাধা দিয়েছেন বা সেটাকে তিনি রিসেন্টলি ব্যর্থ করেছেন এই কার্লোস আলকারাস, কারণ তিনিই ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়েছেন। সার্বিয়ান টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ, তিনি একজন, আমরা যদি দেখি মেজর, খুব বড় মাপের একজন টেনিস খেলোয়াড়। এই বছরে ফাইনাল খেলা হয়েছিল নোভাক জোকোভিচ আর কার্লোস আলকারাজের মধ্যে। এটা তো গেল পুরুষদের সিঙ্গেলস, তাহলে মেয়েদের সিঙ্গেলস একটু দেখি। দেখো কার্লোস আলকারাজের ফটো দেখতে পারো। নেক্সট হচ্ছে 2026 সালে অস্ট্রেলিয়া ওপেন মহিলা সিঙ্গেলসে চ্যাম্পিয়ন কে হলেন? মহিলাদের সিঙ্গেলস বিভাগে কে জিতেছেন? অস্ট্রেলিয়া ওপেন 2026-এ মহিলাদের সিঙ্গেলস বিভাগে জিতেছেন এলেনা রেবেকিনা। এলেনা রেবেকিনা বা রাইবাকিনা, ইনি ডের স্টুডেন্ট, কাজাকিস্তানের একজন খেলোয়াড়। কাজাকিস্তানের একজন টেনিস প্লেয়ার এলেনা রেবেকিনা। ইনি ফাইনালে ডিয়ার স্টুডেন্টস বিট করেছেন কাকে জানো? এলেনা রেবেকিনা হ্যাজ বিটেন অ্যারিনা সাবালেঙ্কা ইন 3 সেট টু উইন দ্য 2026 অস্ট্রেলিয়া ওপেন মেন সিঙ্গেলস টাইটেল। তিনি অ্যারিনা সাবালেঙ্কা, বেলারুশিয়ান একজন টেনিস খেলোয়াড়, অ্যারিনা সাবালেঙ্কাকে 3 সেটে হারিয়েছেন এবং এই বছরের অস্ট্রেলিয়া ওপেন জয়লাভ করেছেন। যে 3টি সেটে হারিয়েছেন সেটা হচ্ছে 6-4, 4-6 এবং 6-4 সেটে তিনি হারিয়েছেন অ্যারিনা সাবালেঙ্কাকে। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? প্রতি বছরে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়, এটি কোন দিনে? ক্যান্সার দিবস পালন করা হয় 4 ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড ক্যান্সার ডে অবজার্ভড অ্যানুয়ালি অন ফেব্রুয়ারি 4। তো প্রতি বছর 4 জানুয়ারি আমরা বিশ্ব ক্যান্সার দিবস পালন করে থাকি। 2026 সালে কে বেস্ট অডিও বুক ন্যারেশন বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেছেন বা জিতলেন? বেস্ট অডিও বুক ন্যারেশন মানে সেরা বর্ণনামূলক অডিও বুক। বেস্ট অডিও বুক ন্যারেশন মানে কি? সেরা বর্ণনামূলক অডিও বুক বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেছেন দলাই লামা। দলাই লামাকে, দলাই লামা হচ্ছে তিব্বেতিয়ান স্পিরিচুয়াল লিডার, তিব্বতের একজন আধ্যাত্মিক গুরু। আমরা জানি তিনি একজন বৌদ্ধ কমিউনিটির সর্বোচ্চ লেভেলের একজন ব্যক্তি, তাকে আমরা দলাই লামা বলছি। এই দলাই লামা তিনি তিব্বত থেকে আমাদের ভারতে বর্তমানে বাস করছেন, ভারতে এসে। অ্যান্ড এই দলাই লামা earned a Grammy in the best audiobook narration category on Sunday. He is 90। তো 90 বছরের দলাই লামা, তিনি তার একটা অডিও বুক যেটার নাম হচ্ছে নামটা এখানে দেওয়া হয়নি, যাই হোক, সেই অডিও বুকের জন্য তিনি বেস্ট বর্ণনামূলক ক্যাটাগরিতে মানে গ্র্যামি পুরস্কার জিতেছেন। আমেরিকান সিঙ্গার অ্যান্ড সং রাইটার। তো আমেরিকার একজন সঙ্গীত শিল্পী এবং গীতিকার রুফুস ওয়েনরাইটস রিসিভড দ্য অ্যাওয়ার্ড অন হিজ বিহাফ। তো রুফুস তিনি রিসেন্টলি যদি আমরা দেখি এই দলাই লামার পক্ষ থেকে এই পুরস্কারটা রিসিভ করেছেন বা এই পুরস্কারটা গ্রহণ করেছেন গ্র্যামি যে অ্যাওয়ার্ড সেরিমনি ছিল সেখানে। 2026-27 সালের পরিযান সমীক্ষাটি কোন সংস্থা পরিচালনা করবে? এখানে পরিযান বলতে আমরা যদি দেখি অভিবাসন সংক্রান্ত যে সমীক্ষা সেটা পরিচালনা করতে চলেছে এনএসও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস বা আমাদের জাতীয় পরিসংখ্যান অফিস, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন যেটাকে আমরা বলছি। এই মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স প্রোগ্রাম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, যেটাকে MOSPI বলা হচ্ছে, এই মিনিস্ট্রির দায়িত্বে বর্তমানে আছেন যিনি, তিনি হলেন ইন্দ্রজিৎ সিং। অ্যান্ড হ্যাজ প্রপোজড, তারা প্রপোজ করেছে টু কন্ডাক্ট এ সার্ভে অন মাইগ্রেশন ডুরিং জুলাই 2026 টু জুন 2027। তো এখানে বলা হচ্ছে রিসেন্টলি এই যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন তারা প্রপোজ করেছে বা তারা একটা
প্রস্তাব পেশ করেছে যে অভিবাসন সংক্রান্ত জরিপটি এই বছরে করবে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস। অলরাইট, নেক্সট আমরা পরেরটা দেখব। সম্প্রতি প্রত্নতাত্ত্বিকবিদেরা বা প্রত্নতত্ত্ববিদরা কোন দেশে 1400 বছরের পুরনো জেপোটেক সমাধি খুঁজে পেয়েছেন? জেপোটেক হচ্ছে একটা বলা যেতে পারে একটা স্থানের নাম, একটা সভ্যতার একটা স্থান। জেপোটেক যেমন সিন্ধু সভ্যতার একটা স্থান, তেমনি জেপোটেক হচ্ছে মেক্সিকোর একটা সভ্যতার একটা যদি নিদর্শন আমরা বলি সেটা। তো এই জেপোটেক সমাধি খুঁজে পাওয়া গেছে 1400 বছরের, সেটা মেক্সিকোতে। Archaeologists have discovered a 1400 years old Jepotic tomb in সাদার্ন মেক্সিকো। তো দক্ষিণ মেক্সিকোতে এই টমটা আবিষ্কৃত হয়েছে। জেপোটেক ছিল একটি আদিবাসী প্রাক কলম্বিয়ান সভ্যতা, যা আনুমানিক 700 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1521 খ্রিস্টাব্দ পর্যন্ত মেক্সিকোর ওক্সাকা উপত্যকায় বিকশিত হয়েছিল। তো এটা খুবই পুরনো একটা সভ্যতা। আমরা যদি দেখি এটা বিকশিত হয়েছে কতদিন ধরে, প্রায় 700 খ্রিস্টপূর্বাব্দ থেকে এটা শুরু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এবং এটা ডিয়ার স্টুডেন্টস 1500 মানে 1521 খ্রিস্টাব্দ পর্যন্ত মেক্সিকোর ওক্সাকা উপত্যকায় বিকশিত হয়েছে। মেক্সিকোর একটা সভ্যতা এই জেপোটেক সভ্যতা, সেখানে একটা সমাধি আমরা খুঁজে পেয়েছি রিসেন্টলি। অলরাইট, এই ছিল 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা জিকে প্রশ্ন উত্তরে আসবো, গুরুত্বপূর্ণ জিকে নিয়ে চর্চা করব। দেখা যাক আজকের সেশনে কি কি জিকে আছে। তার আগে বলে রাখি, বর্তমানে TSS একাডেমিতে বিভিন্ন ব্যাচ চলছে। তুমি যদি অ্যাডমিশন না নিয়ে থাকো অবশ্যই অ্যাডমিশন নিতে পারো ফর ইউর বেস্ট প্রিপারেশন। অলরাইট, নেক্সট আমাদের প্রথম প্রশ্ন, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার নিচের কোন স্থানে অবস্থিত? আমাদের ভারতের যে ইসরো আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এর মুখ্য যদি আমরা লঞ্চ প্যাড দেখি, মুখ্য লঞ্চ প্যাড মানে যেখান থেকে তারা বিভিন্ন মহাকাশযান লঞ্চ করে থাকে, সেই লঞ্চ প্যাড, তাদের মুখ্য লঞ্চ প্যাড হচ্ছে এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, SDSC। SDSC কোথায় অবস্থিত আছে? শ্রীহরিকোটাতে আছে, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে অবস্থিত। নেক্সট হচ্ছে, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সালটা 1920। 1920 সালে মানবেন্দ্রনাথ রায় প্রতিষ্ঠা করেছিলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, প্রতিষ্ঠা করে, কিন্তু সেই প্রতিষ্ঠাটা ভারতে হয়নি। হ্যাঁ, 1920 সালে মানবেন্দ্রনাথ রায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিল। কোথায় প্রতিষ্ঠা করেছিল? তৎকালীন সময়ে যে USSR ছিল, সেই USSR এর যদি দেখি আমরা তাসখন্দ, এই তাসখন্দটা বর্তমানে উজবেকিস্তানের মধ্যে পড়ে, সেই তাসখন্দে এটা স্থাপিত হয়েছিল। পরবর্তীতে ভারতে এটার আবার একবার প্রতিষ্ঠা বা একটা প্রথম সভা সম্মেলন হয়েছিল, সেটা হচ্ছে কানপুর সেশন। কানপুর হবে, ঠিক আছে, কানপুর, অপশন ডি রাইট অ্যান্সার। ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কানপুরে। কানপুর সেশন, অপশন ডি রাইট অ্যান্সার হবে। 1925 সালে কানপুরে সেশনটা হয়েছিল, 1925 সালে। এবং এই কমিউনিস্ট পার্টিকে ভারতে আবার একবার প্রতিষ্ঠা করা হয় 1925 সালে। এবং তুমি যদি কমিউনিস্ট পার্টির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এখনো এই পার্টিটা ভারতে আছে, তো এই পার্টির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই 1925 সালটাই প্রতিষ্ঠা সাল হিসাবে রাখা আছে। ব্রিক্স এর সদস্য 9 কোনটি? ব্রিক্স এর সদস্য 9 কোনটি? চীন, ব্রাজিল, ইটালি, ভারত। এর ভিতরে ইটালি সদস্য নয়, বাকি চীন, ব্রাজিল, ভারত এগুলো সদস্য। যদি দেখি, ব্রিক্স বলে গোষ্ঠীটা 2009-এ গঠন হয়েছিল। প্রথমে এটার নাম ছিল ব্রিক, ঠিক আছে, 2009-এ গঠন। পরবর্তীতে 2010, 2024 এবং 2025-এ বেশ কিছু অন্যান্য সদস্য দেশ এখানে যুক্ত হয়েছে। তো ব্রিক্স হলো 11টি দেশ নিয়ে গঠিত একটি গোষ্ঠী। এখানে কতগুলি দেশ আছে? নাম্বার অফ 11, 11টি দেশ আছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এগুলো হচ্ছে প্রাথমিক সদস্য। পরবর্তীতে 2010-এ যুক্ত হয়েছিল এখানে দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, তারপরে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো যুক্ত হয়েছে 2024 সালে, আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলো যুক্ত হয়েছে 2025 সালে। টোটাল এই হচ্ছে 11টি দেশ। আবার একবার বলি, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এগুলো হচ্ছে প্রতিষ্ঠা সদস্য। এরপরে দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত বা UAE, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এই দেশগুলো হচ্ছে
এর সদস্য দেশ। এটি গ্লোবাল সাউথের দেশগুলির জন্য এবং সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেত্রের সমন্বয়ের জন্য একটি রাজনৈতিক কূটনৈতিক সমন্বয় ফোরাম হিসাবে কাজ করে থাকে। নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ রাজ্যে নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত আছে। কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? এর ভিতরে কোনটি সংবিধানের কোনো মৌলিক অধিকার নয়? এর ভিতরে যেটি সংবিধানের কোনো মৌলিক অধিকার নয় সেটি হলো সম্পত্তির অধিকার। সাম্যের অধিকার ভারতের সংবিধানের 14 থেকে 18 ধারার মধ্যে আছে। স্বাধীনতার অধিকার 19 থেকে 22 ধারার মধ্যে। আর শোষণের বিরুদ্ধে অধিকার এটা হচ্ছে আছে তোমার 23-24 ধারাতে। আর সম্পত্তির অধিকার এটা 300 এ ধারাতে আছে। এটা একটা সময় মৌলিক অধিকার ছিল, বর্তমানে মৌলিক অধিকার নয়। ওকে। বিজয়নগর সাম্রাজ্যের প্রধান রাজবংশগুলোর সঠিক ক্রম কোনটি? বিজয়নগর সাম্রাজ্যের 4টি বংশ শাসন করেছে। তুঙ্গভদ্রা নদীর তীরে আমরা জানি বিজয়নগর সাম্রাজ্য গড়ে ওঠে। তো এই সাম্রাজ্য যে গড়ে ওঠে তুঙ্গভদ্রা নদীর তীরে, এই সাম্রাজ্যের প্রথম বংশ কোনটি ছিল? প্রথম বংশ ছিল সঙ্গম, তারপরে সালুব, তারপরে তুলুব এবং আরবিদু। এই হচ্ছে 4টি বংশ। আচ্ছা, এই যে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নামটা একটু তোমরা কমেন্ট বক্সে জানাবে যে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল। এটা তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে রাখলাম, কমেন্ট বক্সে জানাবে এর রাজধানী কোথায় ছিল। ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী গ্যাসের নাম কি? ওজোন স্তর বায়ুমণ্ডলের একটা স্তর যেটা স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাতে আমরা পেয়ে থাকি। সংকেত O3, 3টে অক্সিজেন অণু নিয়ে গঠিত একটা পুরো লেয়ার। এই ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাসের নাম CFC বা ক্লোরোফ্লোরো কার্বন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 কোন ভাইসরয়ের শাসন আমলে ঘটেছিল? খুব মর্মান্তিক একটা ঘটনা। 1919 সালে একটা আইন পাশ হয়েছিল যেটার নাম হচ্ছে রাওলাট আইন। 1919 সালের রাওলাট আইন পাশ হয়। তো রাওলাট আইন যে পাশ হয়েছিল, সেই রাওলাট আইনের প্রতিবাদে বা রাওলাট আইনকে প্রতিবাদ করতে কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়ে বিদ্রোহ বা আন্দোলন করছিল বা প্রোটেস্ট করছিল। সেই প্রোটেস্টে গিয়ে আমরা যদি দেখি নির্বিচারে গুলি চালানো হয় এবং প্রচুর মানুষ সেখানে মারা যায়। আর এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেটা অমৃতসরে হয়েছিল, পাঞ্জাবের অমৃতসরে দেখবো এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা ঘটেছিল। এই সময়ে যিনি ভারতের ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন লর্ড চেমসফোর্ড। তাহলে মনে রাখবো 1919 সালে রাওলাট আইনও হয়েছিল লর্ড চেমসফোর্ডের সময়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটাও 1919 সালে ঘটেছিল। ভারতের মানব শরীরের কঠিনতম স্থান কোনটি? মানব দেহের কঠিনতম স্থানের নাম কি? মানুষের শরীরের সব থেকে কঠিনতম স্থান হচ্ছে দাঁত। দাঁতের এনামেল হচ্ছে কঠিনতম জায়গা। জিএসটি কোন ধরনের কর? কমেন্ট বক্সে অবশ্যই সকলে এটার উত্তর জানাবে, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া রইল। তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? যারা ক্লাসে যুক্ত হয়েছে এবং এখনো লাইক করোনি, দ্রুত লাইক করো, দ্রুত ডু লাইক। চলো দেখি এটার উত্তর কি হবে। তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা। ওয়াহাবি আন্দোলন, অথবা তিনি এই সময় আরেকটা আন্দোলন করেছিলেন যেটাকে বলা হয় বারাসাত বিদ্রোহ। বারাসাত
বিদ্রোহ। আচ্ছা, এই তিতুমিরের একটা প্রকৃত নাম আছে জানো? তিতুমিরের প্রকৃত নাম কি? তিতুমিরের প্রকৃত নাম কি? তিতুমিরের রিয়েল নাম বা প্রকৃত নেম যেটা, সেটা হচ্ছে মীর নিসার আলী। মীর নিসার আলী হচ্ছে তিতুমিরের প্রকৃত নাম। নেক্সট প্রশ্ন, পাগলা দাশু গল্পের সংকলনটি কে লিখেছেন? একটা ছোট গল্প সংকলন পাগলা দাশু, এই ধরনের ছোট গল্প সংকলনটা কে লিখেছেন? পাগলা দাশু ছোট গল্প সংকলন লিখেছেন সুকুমার রায়। ভারতের জাতীয় উদ্যান ও রাজ্যের নিচের কোন জোটটি সঠিক? এখানে কোন জোটটি সঠিকভাবে মিলেছে? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কর্ণাটক বলা হচ্ছে, তারপরে আর কি আছে এখানে দেখো, বান্ধবগড় জাতীয় উদ্যান রাজস্থান, কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। দেখি সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় আছে, এটা কেরালাতে আছে, মানে প্রথমটা ভুল আছে। এখানে তো বলা হয়েছে সঠিক যেটা সেটার কথা বলা হচ্ছে। মানে বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় আছে? বান্ধবগড় জাতীয় উদ্যানটা মধ্যপ্রদেশে আছে, মধ্যপ্রদেশ রাজ্যে আছে। আচ্ছা, কানহা জাতীয় উদ্যানটা মধ্যপ্রদেশ। ঠিক, এখানে শুধুমাত্র তিনটা ঠিক, মানে 1 2 এটা হবে না, শুধুমাত্র 3 ঠিক। অপশন বি যেটা, সেটা সঠিক হবে। অপশন বি ইজ রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, অপশন বি। রেপো রেট কে নির্ধারণ করে? রেপো রেট যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেওয়া হয়ে থাকে বা ঋণ নিয়ে থাকে তারা, সেটাকে রেপো রেট বলা হয়। তো রেপো রেট কে নির্ধারণ করেন? ভারত সরকার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নাকি ভারতীয় রিজার্ভ ব্যাংক, নাকি সেবি? কারা রেপো রেট নির্ধারণ করে? খুব দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রেপো রেট নির্ধারণ করে থাকে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হরগোবিন্দ খুরানা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? ভারতীয় বংশোদ্ভূত, ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার নাগরিক বা ইউএস সিটিজেন। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1968 সালে। কি জন্য? চিকিৎসা বিদ্যায় নোবেল পেয়েছিলেন। অপশন বি রাইট অ্যান্সার, মেডিসিন বা চিকিৎসা বিদ্যায় নোবেল দেয়া হয়। আচ্ছা, তিনি যে চিকিৎসা বিদ্যায় নোবেল পেয়েছিলেন, হ্যাঁ, চিকিৎসা বিদ্যায় কি করেছিলেন? তিনি জিন বা জেনেটিক কোড ব্যাখ্যা করেছিলেন, জেনেটিক কোড ব্যাখ্যা করেন তিনি এবং জিতে নেন নোবেল পুরস্কার। ত্রিপুরার রাজধানী হলো কি? সহজ একটা প্রশ্ন। ত্রিপুরা, নর্থ ইস্টের রাজধানী ত্রিপুরা, যে রাজ্যটা 3 দিক দিয়ে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। এই রাজ্যের 3 দিকে বাংলাদেশের সীমানা আছে এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গ ব্যতীত এমন একটা রাজ্য যেখানে সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বলা হয়। তো এই যে ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী আগরতলা। জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? জৈন সাহিত্যগুলো অর্ধমগধী বা প্রাকৃত ভাষায় লেখা। অপশন ডি সঠিক উত্তর। আর পালি ভাষায় বৌদ্ধ সাহিত্য লেখা। বৌদ্ধ সাহিত্য লেখা হচ্ছে কি ভাষায়? পালি ভাষায় লেখা বৌদ্ধ সাহিত্য। পরশুরাম ছদ্মনামে কে লিখতেন? পরশুরাম কার ছদ্মনাম? সুবোধ ঘোষ, শিবরাম চক্রবর্তী, রাজশেখর বসু। অপশন সি রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম।
বিধানসভার স্পিকারের কার্যকালের মেয়াদ কত? কেউ যদি বিধানসভার সদস্য হয় তাহলে বিধানসভার সদস্য যিনি হন, বিধানসভার সদস্যর যা কার্যকালের মেয়াদ, বিধানসভার স্পিকারেরও তাই কার্যকালের মেয়াদ। কারণ বিধানসভার স্পিকার বিধানসভার সদস্যদের মধ্য থেকে বিধানসভার সদস্যদের দ্বারাই নির্বাচিত হয়। তার মানে 5 বছর কার্যকালের মেয়াদ। বিধানসভার সদস্যর কার্যকাল কত? তাদের যদি আমরা কার্যকাল দেখি, বিধানসভার সদস্যর কার্যকাল হচ্ছে 5 বছর। তাহলে আমরা দেখব কি, বিধানসভার সদস্যর কার্যকাল যদি 5 বছর হয় তাহলে বিধানসভার একজন স্পিকারের কার্যকালও 5 বছর হবে। কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় মহিলাকে? খুব ভালো একটা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? কমনওয়েলথ গেমস 1930 সাল থেকে শুরু হয়েছে কমনওয়েলথ গেমস, আর এই গেমসে প্রথম ভারতীয় মহিলা যিনি স্বর্ণপদক জিতেছিলেন তিনি হলেন রূপা উন্নিকৃষ্ণন। রূপা উন্নিকৃষ্ণন 1998 সালে একটা কমনওয়েলথ গেমস, ইন্দোনেশিয়ান কমনওয়েলথ গেমসে তিনি পদক জিতেছিলেন, ঠিক আছে। অ্যান্ড তিনি স্বর্ণপদক জিতেছিলেন, আর তিনি ছিলেন একজন শুটিং খেলার সাথে যুক্ত ব্যক্তি, শুটিং এর সাথে যুক্ত ছিলেন, শুটিং এর সাথে যুক্ত ছিলেন। এটা কমেন্ট একটু লিখে রাখবে খাতাতে, ইম্পর্টেন্ট প্রশ্ন হয় এটা থেকে। ওকে, চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের আমাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস ছিল এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তাহলে। পরবর্তী ক্লাস, পরের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার ক্লাসে অবশ্যই যুক্ত হবে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রতিদিন দেখতে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখলে অনেক কিন্তু জিকে সেখান থেকে তোমাদের কভার হয়ে যাবে। বাই, টাটা, টেক কেয়ার।